এইটে আজকের সভার মূল আলোচ্য ব্যাপার। কিন্তু আপনাদের অনেকের মতোই আমারও এতে বেশি ভালো লাগবে, পছন্দ হবে যে যদি সুকান্তর অনেক কবিতা পরপর খানিকটা পড়ে যাওয়া যায়। তার থেকেই এক ধরনের সৌন্দর্যের বোধ আমাদের তৈরি হতে পারত। এখন নন্দন তত্ত্ব এই কথাটার মধ্যে একটা মাফ করবেন আমাকে, একটু এলিটপনা আছে। এলিটপনা বলছি এই কারণে যে কোনো তত্ত্বের মতোই নন্দন তত্ত্ব আসলে তৈরি হয় কোনো একটা বিশেষ কাল পর্বে রচনা, বিভিন্ন রচনা, যে রচনা বা যে ধরনের লেখা শিল্প সম্পর্কে এই নন্দন তত্ত্ব প্রস্তাবিত হবে সেইটি একটা বড় কাল ধরে চলার পর নন্দন তত্ত্ব আগে থেকে তৈরি হয়ে আছে, তারপর সেই মাপে মাপে লেখা চলছে, এরম হয় না। অনেক লেখা থাকে, তারপর তার ধাক্কা অভিঘাত তাকে পাঠ করে কেন একদল মানুষের ভালো লাগছে, কি আছে সেই লেখার ভিতরে, কি রহস্য, কিভাবে তা গড়ে উঠলো, কি তা ঘটাচ্ছে, এইসব খুঁজে পেতে দেখতে দেখতে পণ্ডিতেরা একটা তাত্ত্বিক কাঠামো প্রস্তাব করেন এবং সেই কাঠামো দিয়ে তারা তাদের আগের রচিত জিনিসপত্র, কবিতা বা অন্য যে কোনো রচনা, তাকে বুঝবার চেষ্টা করেন, ব্যাখ্যা করবার চেষ্টা করেন। আরো কিছুকাল কাটার পরে যখন দেখা যায় যে কোনো অন্য প্রসঙ্গের তত্ত্বের মতোই এই কাঠামো, এই প্রস্তাব সবটা এঁটে উঠছে না, স্রষ্টা রচয়িতা তিনি আরো নানান দিকে হাত পা বাড়াচ্ছেন, তখন সেই তত্ত্বকে সংশোধন করতে হয়। তখন তাকে আরো এদিক ওদিক হাত বাড়াতে হয়, নানা রকম এক্সেপশন যাকে বলে, ব্যতিক্রম, সেসবকে ঠাঁই দিতে হয়। মাঝে মাঝে আর্শ প্রয়োগ, ঋষিদের প্রয়োগ তত্ত্বে মিলছে না কিন্তু আছে একটা কিছু, এরকম ভেবে একটা গোঁজামিল তৈরি করতে হয়। বহুদিন চলার পর সেই তত্ত্ব কাঠামো যখন সাম্প্রতিক ভালো লাগা রচনাকে আর ব্যাখ্যা করতে পারছে না, তখন পুরনো তত্ত্ব বাতিল করে নতুন তত্ত্ব আসে। এভাবেই চলে পৃথিবীর ইতিহাস সচরাচর। তার মধ্যেও কিছু কি কখনো বহুকাল ধরে টিকে থাকার মতো নেই? অ্যারিস্টটলের পোয়েটিক্সে যেমন ছিল, কিংবা ভরতের নাট্যশাস্ত্রে যেমন ছিল, অভিনবগুপ্তের ব্যাখ্যায় যেমন ছিল, তার দিয়ে কি কিছুই এখনকার হাল আমলে ব্যাখ্যা করা চলে না? নিশ্চয়ই চলে, কখনো কখনো চলে। সেখানেই সেই তত্ত্বের, যে তত্ত্বে দিয়ে তা চলে, সেই তত্ত্বের সার্থকতা, তার ব্যাপ্তির, তার গভীরতার, তার সাফল্যের কিছু কিছু ইশারা থাকে। কিন্তু কোন তত্ত্ব দিয়েই পৃথিবীর সর্বকালের সমস্ত রচনাকে, নন্দন তত্ত্বের নিরিখে বলছি, একেবারে নিটোল ভাবে, নিখুঁত ভাবে আঁটিয়ে ফেলা সম্ভব নয়। তখনই সমস্যা তৈরি হয় যখন দেখা যায় যে পুরনো পণ্ডিতদের প্রস্তাবিত তত্ত্ব দিয়ে, নন্দন তত্ত্ব দিয়ে পরেকার কোনো ভালো লাগা রচনা ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন দুটো সম্ভাবনা হয়। এক, রচনাটিকে বাতিল করার প্রবণতা তৈরি হয়, এটা হয়নি, ফালতু, তত্ত্ব মানছে না, এটা কেমন। অথবা দুই, এটাও কখনো কখনো হয় যে সেই রচনাগুলিকে খানিকটা ব্যতিক্রমী বলে তাকে তুলে রেখে দেওয়ার চেষ্টা হয়, যে তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না ঠিকই, কিন্তু এরকম একাধটা হয়, সবাই এরকম করলে চলবে না। তো ফলে নন্দন তত্ত্বের সঙ্গে রচনার একটা চিরকালীন এরকম সংঘাত লেগেই থাকে। কখনো কখনো নন্দন তাত্ত্বিকেরা রচনাকে শাসন করবার চেষ্টা করেন, খুবই একেবারে মাস্টারমশাই গিরি করেন, যে এভাবেই হতে হবে, ওভাবেই হতে হবে। তখনই বুঝতে পারা যায় নন্দন তত্ত্ব একটা আচার হয়ে দাঁড়িয়েছে। নন্দন তত্ত্বের কাজ ছিল বিনীত ছাত্রের মতন কেমন করে হচ্ছে, কেমন করে আনন্দ পাচ্ছি, এইটা ব্যাখ্যা করবার চেষ্টা করা। কিন্তু ওই পদ্ধতিতে আনন্দ পাচ্ছি না, আর এইটা বোঝা মাত্র, টের পাওয়া মাত্র ওই আনন্দ পাওয়ার প্রক্রিয়াটিকেই কার্যত বাতিল করে দেওয়ার অসভ্যতা, এইটা নন্দন তত্ত্বের কাছে প্রত্যাশিত ছিল না। পাকাপোক্ত শক্ত একটা বাঁধনের মতো করে আমাদের উপরে চেপে বসেছিল। সেটা এদেশি হতে পারে, বিদেশিও হতে পারে, ইউরোপীয় অথবা প্রাচীন ভারতীয়
সৌন্দর্য সংক্রান্ত ভাবনার সূত্রে। তখনই তাকে শহরে এক নিঃশ্বাসে ফুৎকারে তেমন কবিতা হয়নি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা এটা প্রচুর লোক করেছেন, অনেকেই করেছেন। সবচেয়ে খারাপ ভাবে করেছেন যারা, তাদের মধ্যে জলজল করছেন অন্যতম বুদ্ধদেব বসু। সুকান্ত ভট্টাচার্যের সঙ্গেই কেবল তিনি করেছেন তা নয়, বুদ্ধদেব বসুর গুণগ্রাহীদের মধ্যে আমিও একজন, আপনাদের মধ্যেও নিশ্চয়ই কেউ কেউ থাকবেন। তার সমস্ত গুণ স্বীকার করে নিয়েও ওই কথা বলছি যে এই মহাপাপ বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশের ক্ষেত্রেও করেছিলেন। একা সুকান্তর ক্ষেত্রেই তাকে এই অপরাধে অপরাধী বলা যাবে না। জীবনানন্দের পরের দিকের কবিতা, যে কবিতাগুলোকে তিনি তার মতো করে কবিতা বলে আর মানতে পারছিলেন না, সেসব সম্পর্কে বেশ কড়া এবং প্রায় অসহমর্মী যাকে বলে এরকম উক্তি তার অনেকগুলি আছে। কি সব লিখছেন আজকাল জীবনানন্দ, এগুলো কি কবিতা ইত্যাদি এ সমস্ত কথাবার্তা। যখন জীবনানন্দ নিজেই তার কবিতার সৌন্দর্য সংক্রান্ত ধারণা বদলে ফেলছিলেন ক্রমাগত, সোচ্চারে, কোনো গোপন ভঙ্গিতে নয়, আগের মতো কবিতা তিনি এখন আর লিখতে চান না এ কথা যখন প্রকাশ্যেই বলছেন, সেরকম সময়ও বুদ্ধদেব বসু তাকে আর পূর্বকালের কবি বলে মানতে চাননি। সুকান্ত সম্পর্কেও তাই। এবং কোন সময় বলছিলেন এসব কথা? 47 সালে সুকান্ত মারা যাওয়ার ঠিক পরে পরে সুকান্তর কবিতা নিয়ে, সুকান্ত এই শিরোনামে বুদ্ধদেব বসুর একটা লেখা আছে, চমৎকার লেখা। সুকান্তর সম্পর্কে বলে নয়, বুদ্ধদেব বসু যেমন গদ্য লেখেন, যেমন ঝকমকে সমস্ত কথাবার্তা থাকে, তার সেই ভঙ্গিতেই লিখেছিলেন। আমি বুদ্ধদেব বসুর ওই লেখাটি প্রসঙ্গে একটুখানি কথা বলবো, আর দু একটি কবিতা আপনাদের কাছে পড়ে শোনাবো। 20-25 মিনিট এর থেকে বেশি আর কিছু সম্ভব নয়। কিন্তু তারও আগে আমি আরো একটা দুটো কথা বলবো নন্দন তত্ত্ব সংক্রান্ত বিষয়। সত্যিই কি সুকান্তর কবিতা প্রতিষ্ঠিত প্রচলিত নন্দন তাত্ত্বিক কাঠামোতে ব্যাখ্যা করা ফেলে দেখা যায় না, যাবে না? সুকান্তের কবিতার মধ্যে ভরত কথিত যে 8 বা 9টি ভাব এবং রসের সিদ্ধান্তের কথা আমরা জানি সবাই, তা প্রয়োগ করা অসম্ভব। রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময়, এই 8 ভাব সুকান্তের কবিতায় নেই? তিনি কি কেবল একটি ভাবের একটি বিশেষ অভিমুখের কবিতায় সারা জীবন ধরে লিখেছেন? এখানে সমস্ত ক্ষেত্রে সবকটার উদাহরণ তুলে তুলে দেখানো সম্ভব নয়, কিন্তু খুব আলতো করে পড়লেও, খুব গভীর বিশ্লেষণ না করেও, সুকান্ত সমগ্রের পাতা এমনি সাধারণভাবে উল্টে গেলেও এই প্রায় সবকটি, একমাত্র বিভৎস বাদ দিয়ে, অর্থাৎ জুগুপ্সা নামক ভাবের কথাটুকু বাদ দিয়ে, বাকি আর 7টি রসই, রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয় কম অপেক্ষাকৃত অন্যগুলো তুলনায়, এবং বিস্ময়, ভয়ানক রস এবং বিভৎস রস, এই দুটিতে সুকান্তের খুব বিশেষ আগ্রহ ছিল তেমন নয়। কিন্তু বাকি 6টির নমুনা তার কবিতায় অনেকবার নানাভাবে উপস্থিত হয়েছে। নিশ্চিত তার কবিতায় শোকের কথা, নিশ্চিত তার কবিতায় উৎসাহের কথা, বীর রস যাকে আমরা বলি, নিশ্চিত তার কবিতায় রৌদ্র রস, ক্রোধ ভাব থেকে উদ্ভূত যে রসের ধারণা, এবং তার কবিতায় বিস্ময় যা থেকে উদ্ভূত অদ্ভুত রসের কথা, সবই আছে। কিন্তু এ কথা মুশকিল ভাবা যে সবই আছে আমাদের চেনা পদ্ধতিতে নয়, যে পদ্ধতিতে আমি সংস্কৃত কবিতা পড়তে অভ্যস্ত, কিংবা তারপরে কারো সংস্কৃত অথবা ইউরোপীয় কাব্যচর্চার অভ্যেস সংস্কার পার করে যে বিশেষ উপস্থাপনার ভঙ্গি, প্রকাশের ভঙ্গি, শব্দ সংযোগের যে সমস্ত রীতি, তার থেকে বেশ কিছুটা দূরবর্তী, ঠিক। কিন্তু যদি ভাবের বিচার করি, শুধুমাত্র খুব সূক্ষ্ম বিচার করতে গেলে কেউ কেউ হয়তো বলবেন যে হ্যাঁ, যার সঙ্গে আমিও খানিক একমত হব, 21-22 বছরের একজন কিশোর নন, সদ্য যুবক, মাত্র 3-4 বছর মাত্র, যিনি খুব প্রকাশ্যে স্পষ্টভাবে তার লেখা আরম্ভ হয়েছে আরো আগে, আমরা সবাই জানি, কিন্তু লেখক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে প্রায় লেখা, এই অল্প সময়কালের মধ্যে তার এই বিভিন্ন ভাবের, মানুষের বিভিন্ন ভাবের দিকে হাত বাড়ানো অতিক্রম করে সেই সব ভাবই কি রস পর্যন্ত পৌঁছেছে? না, তা হয়তো বলতে পারবো না। তার এই সমস্ত কবিতায় কি রসোত্তীর্ণ যাকে বলি আমরা তা হয়েছে? তা হয়তো বলতে পারবো না। কিন্তু এই সমস্ত ভাবই তার কবিতা, ভাব
প্রিন্সিপাল মুড, স্থায়ী ভাব যাকে বলি আমরা ভারতীয় কাব্যতত্ত্বের বিচারে, তার কবিতায় ঝলমল করছে, কোনো সন্দেহ নেই। হওয়ার কথা ছিল তেমন হয়নি। কি কি সব কথা বলেছেন বুদ্ধদেব বসু, আমি আপনাদের দুই একটি ছোট্ট জায়গা একটুখানি পড়ে দেখাই। বুদ্ধদেব বসু যেমন লিখছিলেন, এরকম ভাবে অ্যাকিউজ করতে পারেন, অভিযুক্ত করতে পারেন। যেমন ধরুন, বুদ্ধদেব শুরু করছেন সুকান্ত বিষয়ে তাঁর লেখাটি এভাবে: বন্ধু মহলে নাম শুনেছিলুম আগে, চোখে দেখলুম। খেয়াল রাখবো, এই লেখা যখন লিখছেন তার অল্প কিছুদিন আগে সুকান্ত মারা গেছেন। মৃত্যুর পরেই তার সম্পর্কে 5 কথা লিখছেন বুদ্ধদেব। চোখে দেখলুম লেক লগ্ন একটি ক্লাবের 22শে শ্রাবণের অনুষ্ঠান। এটা 1943 সালের একটি অনুষ্ঠানের কথা। আবার আমাকে মাফ করবেন, বুদ্ধদেব বসু সম্পর্কে কোনো অসুয়া বা কোনো ক্ষোভ ক্রোধ এসব থেকে আমি বলছি না, যথাসম্ভব নির্ভেজাল একটা দূরত্ব রেখেই আমি বলবার চেষ্টা করছি। লেক লগ্ন একটি ক্লাবের 22শে শ্রাবণ। বুদ্ধদেব লেক লগ্ন লিখবেন। লেক লিখবার পরেই তার মন লকলক করে উঠবে লয়ের অনুপ্রাস যুক্ত করে আরেকখানা শব্দ, হাইফেনেটেড। লেকের কাছে, লেকের পাশে, লেক লাগোয়া, লগ্নই লিখবেন বুদ্ধদেব। তার ভাষা সংস্কার, শব্দ সংস্থাপনের সংস্কার তাকে উদ্বুদ্ধ করবে, টেনে নিয়ে আসবে লেক লগ্ন লিখতে। এই লেখাতে এবং অন্য আরো বহু লেখাতে বুদ্ধদেবের এমন ধরন ঢং আছে। উজ্জ্বল আলোয় সুবেশ চিক্কন এবং সাধারণত কাব্য সম্বন্ধে উদাসীন মেয়ে পুরুষের ভিড়ের মধ্যে কালো একটি ছেলে উঠে দাঁড়িয়ে বেশ চেঁচিয়ে, বেশ স্পষ্ট করে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে নিজের লেখা একটি কবিতা পড়ল। পড়াটা ভালো লাগলো আমার, কবিতাটিও মন্দ না। প্রশংসা করার কি নিদারুণ পদ্ধতি। ওই কবিতা লিখে যখন কেউ কাউকে দেখাতে যায় লিখেছি কবিতা, তখন মাঝে মাঝে খুবই উচ্চমন্য কবি বা সমালোচক বলেন, হ্যাঁ হাতের লেখাটি ভারী চমৎকার তোমার, যেমন লাগে শুনতে সেই রকম ভঙ্গিতে বুদ্ধদেব লিখছেন এই কথাটি, যাতে করে এই রকম ভাবে বুঝতে পারা যায়, টের পাওয়া যায়। দুটো শব্দ খেয়াল করুন, বেশ চেঁচিয়ে, বেশ স্পষ্ট করে, এই দুটোতেই বুদ্ধদেবের আসলে আপত্তি। চেঁচিয়ে বলছিস কেন, আর অত স্পষ্ট করেই বা বলা কি আছে? স্পষ্টতা এবং চেঁচিয়ে বলা, এই দুটি কেবলমাত্র সুকান্তর উপস্থাপনাগত ত্রুটির প্রসঙ্গই বুদ্ধদেব সম্পর্কে আমি উল্লেখ করতে চাইছি না। এইটা আসলে সুকান্তর কবি স্বভাব সম্পর্কেও তার একটি গোপন অভিযোগ, যেটা এক্ষেত্রে প্রকাশিত হয়ে পড়েছে। তারপরেও তিনি লিখেছেন, তবুও সুকান্তকে ভালোবেসেছিলাম। কেমন করে? কয়েক প্যারাগ্রাফ পরে, সুকান্তকে আমি ভালোবেসেছিলাম যেমন করে প্রৌঢ় কবি তরুণ কবিকে ভালোবাসে। দূর থেকে লক্ষ্য করেছি তাকে, সে একটি ভালো লাইন লিখলে উৎসাহ পেয়েছি নিজের কাজে। আর ভালো লাইন সে মাঝে মাঝেই লিখেছে। লাইন বুদ্ধদেব আসলে তার নন্দনতাত্ত্বিক সংস্কার থেকে, সংস্কার বলছি আমি, সংস্কার থেকে আসলে নাকচ করবার চেষ্টা করছেন সুকান্তকে। এ কথা আর গ্রাহ্য নয়। ভুল স্বীকার করবারও কি চমকপ্রদ পরিমিত মার্জিত একটি ভঙ্গি। স্বীকার করা হলো, কিন্তু তেমন স্বীকার করা হলো না। গ্রাহ্য নয়। গ্রাহ্য নয় মানে বলার কথা ভুল করেছিলাম, বুঝতে, পড়তে, বিশ্লেষণ করতে, মূল্যায়ন করতে, তা বুদ্ধদেব বলবেন না। এই বুদ্ধদেব সুকান্ত সম্পর্কে কঠিন আরো সমস্ত কথা লিখেছিলেন। সুকান্তকে নিজেকেই উল্লেখ করে লিখেছিলেন তার ছোট পরামর্শের উত্তরে। ছন্দ ঠিক আছে কিনা এই জিজ্ঞেস করেছিলেন সুকান্ত, এটি কবিতা লিখে পাঠিয়ে। তার উত্তরে বলেছিলেন বুদ্ধদেব, হ্যাঁ ছন্দ টন্দ তো ঠিক আছে বাবা, কিন্তু কোট বুদ্ধদেব লিখছেন, এই কথা বলেছিলাম, রাজনৈতিক পদ্য লিখে শক্তির অপচয় করছো তুমি, তোমার জন্য দুঃখ হয়। আরো অনেক আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি, এই বুদ্ধদেব সম্পর্কে ক্ষোভ ক্রোধ প্রকাশ করার জায়গা এটা নয়। তো এহেন ভঙ্গি, এটা একা বুদ্ধদেবের ভঙ্গি নয়। বুদ্ধদেব একটা বিশেষ দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করছেন আসলে এই সমস্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে। তাহলে আমরা সুকান্তর কবিতাকে কিভাবে পড়ার চেষ্টা করতে পারি? আমরা কি ভরত এবং অভিনব গুপ্তের ভাব এবং রসের সমস্ত ভাবনা চিন্তা, সাধারণীকরণের যে সমস্ত তত্ত্ব প্রস্তাব, সেই সব মাথায় রেখে বুদ্ধদেবের, মাফ করবেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে তার সঙ্গে সঙ্গে খাপে খাপে মিলিয়ে দেখে এই প্রস্তাব করবার কথা বলছি যে হ্যাঁ এখানেও ঠিক একই রকম পদ্ধতিতে কালিদাস কিংবা রবীন্দ্রনাথের কবিতা পড়ে যে রসোত্তীর্ণতার মাপকাঠি আমরা তৈরি করি,
যে যে সমস্ত প্রক্রিয়ার কথা আমরা বলি সেই প্রক্রিয়াতেই সুকান্তের এই কবিতা রসোত্তীর্ণ হলো, এটি বলবার চেষ্টা করছি কি না তা করছি না। আমরা বলবার চেষ্টা করছি অন্য, যে সত্যিই সুকান্তের কবিতায় এক ধরনের চিৎকার আছে, আর্তনাদও আছে। নন্দন তত্ত্ব এই কথাটি আরেকটু বড় করে টেনে দেখলে বুঝতে পারা যাবে। হালামলে এই নিয়ে প্রচুর কাজ হচ্ছে। নন্দন তত্ত্ব কেবলমাত্র কবিতার এলাকার ব্যাপারই নয়। নন্দন তত্ত্ব সম্পর্কে একটুখানি খোঁজ খবর রাখলেই বুঝতে পারা যাবে যে কবিতা, সাহিত্য, শিল্প এসবের সঙ্গে নন্দন তত্ত্ব কথাটাকে জোড়া হয়েছে ঠিকই, এবং তার সঙ্গে সৌন্দর্যের একটা সম্পর্কও ঠাঁই দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আদতে নন্দন তত্ত্ব তা নয়। নন্দন তত্ত্ব শেষ পর্যন্ত তাই যা আমাকে আনন্দ দেয় সেই বিষয়টিকে বোঝার চেষ্টা, সেই সংক্রান্ত তত্ত্ব। একটা নতুন শব্দ কয়েন করেছিলেন, বহু পুরনো শব্দ নয়, শুনতে একটু গ্রিক গ্রিক লাগে বটে, কিন্তু এই শব্দ আদিতে গ্রিক উৎস থেকে পাওয়া, তাতেও কোনো সন্দেহ নেই, কিন্তু এই গোটা শব্দটা 18 শতকের তৈরি, এবং তারপর থেকে এর পপুলারিটি তৈরি। তার আদত অর্থ উদ্দেশ্য কি ছিল? অনুভূতি, হাউ ডু আই ফিল, কোন একটি বিশেষ বস্তু, বিষয়, রচনা, শিল্প সামগ্রী, তা আমাকে কি টের পাওয়ায়, টের পাওয়া সংক্রান্ত আন্ডারস্ট্যান্ডিং, কি করে আমার ভালো লাগে এই সংক্রান্ত। এই নিশ্চিতভাবে কখনোই কোনো কবিতার কাঠামো, গঠন, কবিতাটি সুন্দর কেন, এই সংক্রান্ত বিশ্লেষণ তার আদত উদ্দেশ্য ছিল না। কবিতাটি আমার ভালো লাগে কেন, এইটি মূল বিচারের জায়গা ছিল। রবীন্দ্রনাথের কথা আমাদের মনে পড়তে পারে। রবীন্দ্রনাথ নিজেও নিজেকে সংশোধন করে নিচ্ছিলেন সাহিত্য বই থেকে সাহিত্যের পথে বইয়ে পৌঁছানোর সময়। সাহিত্যের পথে বইয়ের যে বিখ্যাত একটি ভূমিকা আকারে যে লেখাটিকে আমরা পাই, অমিয় চক্রবর্তীকে লেখা চিঠি, তাতে রবীন্দ্রনাথ নিজেকে সংশোধনের কথা এভাবে উল্লেখ করেছিলেন যে আগে আমি মনে করতুম, উদ্ধৃত করছি না, ভাবটা বলছি, আগে আমি মনে করতুম সুন্দর জিনিস আমাদেরকে আনন্দ দেয়, এখন কথাটাকে উল্টে নিয়ে বলি, যা আমাদের আনন্দ দেয় তাকেই আমি সুন্দর বলি। তাহলে প্রশ্ন হচ্ছে আনন্দ দেয় কেন? আদত প্রশ্ন এইটি, কি আমাদের আনন্দ দেয়, কাকে আনন্দ দেয়? সব লোককে কি একই রকম শিল্প সামগ্রী আনন্দ দিতে পারে? দেওয়ার কথা। যা আমাকে আনন্দ দিচ্ছে না, আমি একটুখানি শিল্প সাহিত্যের সভা সমিতি আলো করে বসে থাকা লোক, বিভিন্ন আকাদেমিতে আমার ওঠা বসা চলা ফেরা ইত্যাদি আছে, পুরস্কার ইত্যাদি দিতে আমার ডাক পড়ে। অতএব আমাকে যে আনন্দ দেয় তাই সকলকে আনন্দ দেওয়ার কথা, দেওয়া উচিত। তা যদি না দেয় তাহলে সেই বস্তুটি আসলে পরিত্যাজ্য, এমন আমি বলতে পারি? এমনই বলা হয়ে থাকে, এমনই বলা চলে। এইটাকে স্বীকার করার কথা বলছি। তার নন্দন তত্ত্ব বিচার করতে গিয়ে নিশ্চিতভাবেই এলিট নন্দন তত্ত্বের কাঠামো তার উপরে প্রয়োগ করে, এবং সে প্রয়োগ ব্যর্থ হলে রচনাটিকে ব্যর্থ বলে দেখে দেওয়ার এই প্রক্রিয়া, এটি খারাপ ভাষায় বললে একটি প্রতিক্রিয়াশীল প্রক্রিয়া, আর ভালো করে বললে একটি অন্যায্য প্রক্রিয়া। যদি প্রতিক্রিয়াশীল শব্দে কিছু প্রতিক্রিয়া হয়, তার জন্য একটু মোলায়েম করে নিয়ে বলার চেষ্টা করব। আবার পশ্চাৎ বললে কার পশ্চাৎ ইত্যাদি সব এসে পড়বে, কে বলছে, কে দেখছে, বিশেষ করে উত্তর আধুনিকতার কাল পর্বে কে বক্তা, তার ক্ষমতা কাঠামোয় কোথায় অবস্থান, এসব নিয়ে। হ্যাঁ, ফলে আমি ওইখান থেকে সরে গিয়ে অন্যায্য বলি আমি আপাতত ক্ষান্ত হচ্ছি, অন্যায্য। তো এর ফলে তাহলে সুকান্তর কবিতা রচনা ইত্যাদিকে পড়বার ক্ষেত্রে ওই যে পুরনো স্যারও বলছিলেন বলার সময় একরকমের প্রবণতা চাপিয়ে দেওয়া আছে। তিনি কেবল প্রতিবাদের কবি, তিনি ক্ষোভের, তিনি ক্রোধের, একদেশদর্শী একটা ভঙ্গিতে তাকে আটকে রাখবার চেষ্টা করা হয়। তিনি কত পরিমাণে বেদনার কবি, কত পরিমাণে নির্জনতায় ছুটে চলে যেতে চাওয়া, শেষের দিকে তার কোনো কোনো লেখায়, চিঠিতে এরকম উদ্ধৃতিও তোমরা পাই। সুভাষ মুখোপাধ্যায় উল্লেখ করেছেন সেসব তার বিখ্যাত ভূমিকাতে, সুকান্ত সমগ্র ভূমিকাতেই সেই লেখাটি পাওয়া যায়। চলে যেতে ইচ্ছে করে নির্জনতায়,
একা। এই সমস্ত একা নির্জনতায় চলে যেতে ইচ্ছে করে যে যে জায়গায় সুকান্ত বলেছিলেন, সেই একা নির্জনতায় চলে যেতে যাওয়া লোকটি বুদ্ধদেব বসুদের খুব প্রিয় হবে। দেখেছো, শেষ পর্যন্ত একাই ওই একাকিত্বের ঐশ্বর্যকে তিনি বুঝতে পেরেছিলেন। তাই জন্য বলেছিলাম যে তোমার মধ্যে একটা সম্ভাবনা আছে সুকান্ত, তুমি রাজনৈতিক পদ্য টদ্য লিখে নিজেকে নষ্ট করছো। সুকান্ত কেন লিখবেন 46 সালে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর 46 এই উল্লেখ করেই তিনি কেন এটি কবিতা লিখবেন? 46 সালের অগস্ট মাসের ভয়ঙ্কর দাঙ্গার প্রসঙ্গ মাথায় রেখে কেন লিখবেন? কেন ওই সমকালীন ঘটনায় তাকে ডুবে থাকতে হবে? সুকান্ত কেন আকাল নিয়ে 1351 বাংলা সনে ছোট্ট 18 জন কবির কবিতা নিয়ে একটা সংকলন প্রকাশ করবেন? সংকলকের নাম সুকান্ত ভট্টাচার্য। তাতে সব বড় বড় নাম করা কবিরাও ছিলেন, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু নিজে, আরো অনেকেই ছিলেন। সুকান্তর একটা কবিতা ছিল, এখানেও আবার এখন পাওয়া যাচ্ছে, পাতলা চটি। তার একটা চমৎকার ভূমিকাও লিখেছিলেন সুকান্ত। সেই ভূমিকা থেকে দুটো লাইন আপনাদের পড়ে শোনাই। আকাল কোন সময়কার কথা হচ্ছে? 1351, 43-এর মন্বন্তর ঘটেছে। তার বিভৎসতা, একটার পর একটা খবরের কাগজ এবং সরকার তারা দুর্ভিক্ষ সম্পর্কে খবর প্রকাশ করতে দিচ্ছে না। কমিউনিস্ট শিল্পীরা ছুটে বেড়াচ্ছেন এদিক সেদিক, তাদের রচনা, তাদের চিত্র সে সমস্ত ছাপতে বাধা দিচ্ছেন সরকার। বই প্রকাশ করছেন, সে বইও ব্যান করে দেওয়া হচ্ছে। 44 সালে সেই বই প্রকাশিত হয়েছিল, বইও ব্যান করে দেওয়া হয়। জয়দেব ওই এক বছরের মাথাতেই 1351-তে কবিতা জড়ো করে কবিতা দিয়ে একরকম প্রতিরোধ তৈরি করবার চেষ্টা করেছিলেন। বুদ্ধদেব বসুরও কবিতা তাতে ছিল, বুদ্ধদেব বসু কবিতা দিয়েও ছিলেন নিশ্চিতভাবে, কিন্তু তার মতে তো, তার দৃষ্টিভঙ্গিতে তো এইটাই দাঁড়াবে যে কবির কাজ এইটাই তো হবে। কবি দুর্ভিক্ষের সময়ে দাঁড়িয়েও একটি কবিতা পাঠাবে। কবি সে ছুটে বেড়াবে কেন কবিতা খুঁজবার জন্য? কবি সে চিৎকারই বা করবে কেন? কবি লঙ্গরখানায় যাবে কেন? জন্ম থেকে সে কবি, আজন্ম কবি। এই আজন্ম কবির একটা সুন্দর লালিত ধারণা, উনি জন্ম থেকেই কবি, এইটা বিশ্বাস করতে কবিদের একাংশ খুবই পছন্দ করেন। কবিরা যে কিভাবে কবি হয়ে ওঠেন তার চারপাশের বিচিত্র অকবি লোকেরা যে সহযোগে একত্রিত হয়ে তাকে কবি করে তুলল, সেটি যত দ্রুত সম্ভব ভুলে যেতে পারলে তাদের আহ্লাদ, তাতে তাদের কৃতিত্বে বোধহয় ভাগ পড়ে যাবে। কাফি, হ্যাঁ, সময় আর 3 মিনিট। 43-এ যখন এই ভূমিকা লিখছেন, যে বুদ্ধদেব বসু 47-এ তার সম্পর্কে কি লিখবেন জানেন না, ন্যাচারালি। কিন্তু এই ভূমিকাতে সুকান্ত যেন বুদ্ধদেবদের হয়ে সওয়াল করছেন। সুকান্ত লিখছেন, বাংলাদেশের আধুনিক কবিরা কি চিত্তে ও চিন্তায়, ধ্যানে ও জ্ঞানে, প্রকাশে ও প্রেরণায় জনসাধারণের অভাব, অনাহার, পীড়া, পীড়ন আর মৃত্যু মন্বন্তরকে প্রবলভাবে উপলব্ধি করেন? তারা কি নিজেকে মনে করেন দুর্গত জনের মুখপাত্র? তাদের অনুক্ত ভাষাকে কি করেন নিজের ভাষায় ভাষান্তরিত? এক কথায় তারা কি জনমনের কবি? এই জাতীয় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিতে চেয়েছে এই সংকলন। মানে সুকান্ত বলতে চাচ্ছেন, হ্যাঁ করে। এই দেখুন, বাংলাদেশের কবিরা ওইরকম নয়, তারা জনমনেরও কবি, তারা দুর্ভিক্ষে কাতর, ব্যথিত, পীড়িত, এই তার নমুনা। বাংলাদেশের তাবৎ কবিদের তরফ থেকে দুর্ভিক্ষের প্রতি কি মনোভাব পোষিত হচ্ছে, এইটা তুলে ধরবার, মেলে ধরবার একটা চেষ্টা করেন আকাল শীর্ষক ওই সংকলনের মধ্যে। আমাকে শেষ করে আনতে হবে, ফলে আমি শুধুমাত্র আপনাদের কাছে পড়তে পারবো 46 সালের অগাস্টের স্টেটসম্যান পত্রিকার একটা শিরোনাম কেবলমাত্র। সেভাবেই এটা ডেজিগনেটেড হয়েছে তারপরে, এবং সেভাবেই আমরা এটা বহন করতে শুরু করেছি। এটা একটা দাঙ্গা, এটা ওয়াজ নট এ কিল অনলি। তো সেই অগাস্টের সেই 16 তারিখের ভয়ঙ্কর ভ্রাতৃঘাতী দাঙ্গা, সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতে সুকান্ত বেশি দিন বাঁচবেন না, ততদিন অসুস্থতা ধরা পড়ে গিয়েছে। তিনি লিখছেন সেপ্টেম্বর 46। কেন লিখছেন আরো বেশি করে? কারণ উনি জুলাই মাসে ফেরত যেতে চাইছেন, অগস্টে থাকতে চাইছেন না। 16 আগস্টের ঠিক কদিন আগের 29 জুলাই তারিখের একটি দিনকে তিনি
অগাস্টের পাল্টা আকারে দাঁড় করবার চেষ্টা করতে চাইছেন, যেদিন গোটা ভারত ব্যাপী এক ভয়ঙ্কর অভূতপূর্ব ধর্মঘট হয়েছিল বামপন্থীদের নেতৃত্বে। গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। শ্রমিকের, কৃষকের মেহনতির অটুট ঐক্য প্রতিফলিত হয়েছিল। সেই থেকে ফেরত আনবার কথা বলছেন। আমি গোটাটা পড়বো না, একটু বড় কবিতা, প্রথম 4 লাইন, শেষ কয়েক লাইন। কলকাতায় শান্তি নেই, রক্তের কলঙ্ক ডাকে মধ্যরাত্রে প্রতিটি সন্ধ্যায়, হৃদস্পন্দন ধ্বনি দ্রুত হয়, মূর্ছিত শহর এখন গ্রামের মতো সন্ধ্যা হলে জনহীন নগরের পথ, স্তম্ভিত আলোক স্তম্ভ আলো দেয় নিতান্ত সভয়ে, কোথায় দোকানপাট, কই সেই জনতার স্রোত, সন্ধ্যার আলোর বন্যা আজ আর তোলে নাকো জনতরণীর পাল শহরের পথে। চলছে, শেষ হচ্ছে যেখানে। জুলাই জুলাই আবার আসুক ফিরে। 29 জুলাই মুখ্যত। আজকের কলকাতার এ প্রার্থনা, দিকে দিকে শুধু মিছিলের কোলাহল, এখনো পায়ের শব্দ যাচ্ছে শোনা। তারপরেই এই চমৎকার লাইন, অক্টোবরকে জুলাই হতেই হবে, আবার সবাই দাঁড়াবো সবার পাশে, অগস্ট এবং সেপ্টেম্বর মাস এবারের মতো মুছে যাক ইতিহাসে। জুলাই প্রত্যাবর্তন মানে ওই ঐক্যে প্রত্যাবর্তনের কথা, এটি বলতে চাইবেন। অল্প কদিন পরে মারা যাবেন যে মানুষটি, অজস্র অন্য মানুষের জন্য শোকে, বেদনায়, কাতরতায় যিনি দীর্ণ থাকবেন, ছুটে বেড়াবেন। সুকান্তর এই গোটা ব্যাপারটা কি আকস্মিক? তিনি কেবল বামপন্থী বলেই কি ব্যাপারটি ঘটেছিল? কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন খুব কম বয়সে, সেইটাই? সুকান্তের কি কোনো পূর্বসূত্র নেই? সুকান্তের রবীন্দ্রনাথের প্রতি আগ্রহ, প্রীতি, ভালোবাসা, আকর্ষণ, রবীন্দ্রনাথের কবিতার পংক্তি বারবার নিজের লেখায় ব্যবহার করা, তাকে নিবেদন করে কবিতা লেখা। দুটো কবিতা পড়তে চেয়েছিলাম, আমি একটু দেরি করে ফেললাম, ফলে আর পড়ছি না। কিন্তু আমি যেটা পড়বই, দুটি ছোট কবিতা। প্রায়শই এর তার বাড়ি চলে যায়, দরজার গায়ে রাখে ছোট হাত দুটি, ক্ষুধার্ত যদিও খুব, তবু গলা নিচু থাকে লাজে। লজ্জায় গলা নিচু। ভিতরে খাবার নিয়ে বসে আছে যারা, আর চোখে তাদেরকে দেখে তারা লাজুক নজরে। আরেকটি ছোট কবিতা পড়ে আমি শেষ করব। পুরনো ময়লা ছেঁড়া কাঁথা কানি গায়ে থেকে থেকে কেঁপে উঠছে জাড়ে। জাড় আপনারা জানেন, শীত ঠান্ডা, জাড়ে। তারই মাঝে লড়ে যাচ্ছে তারা হাতাহাতি, সূর্য আলোকিত ওই দেয়ালের গায়ে কি করে কিছুটা স্থান কেড়ে নেওয়া যায়। দুটো বাচ্চা ছেঁড়া কাঁথা গায়ে কাঁপছে আর মারামারি করছে। কেন না, ওই দূরের দেওয়ালে এক জায়গায় একটু সূর্য এসে পড়েছে, ওই জায়গাটুকু কি করে পাওয়া যায় তাই নিয়ে মারামারি, খাবার দাবার নিয়েও নয়। এইসব দৃশ্য যারা দেখেছেন এবং কবিতার বিষয় করেছেন, বুদ্ধদেব কি অকথ্য ভাবে লিখেছেন। রানার কবিতাটা সম্পর্কে একটা পংক্তি, স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আর 1 মিনিট নিচ্ছি। রানার কবিতাটির সম্পর্কে বুদ্ধদেব লিখেছেন বাতিল করবার তাগিদ থেকে। লিখেছেন, কেন সুভাষের কবিতা খারাপ, পড়া যায় না প্রায়। বেশ কিছু কবিতার লাইন তিনি ভালো লিখেছেন ঠিকই। লিখেছেন, সর্বত্রই সে যেন বিভীষিকা দেখছে, আর তা থেকে পালাতে গিয়ে বারবার ডুব দিচ্ছে ভাবালুতায়। ওর ভাষায় এটা ম্যানিয়া। সুকান্ত একটা ম্যানিয়া হয়ে গিয়েছিল। সূর্যকে সে বলছে, হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। বুদ্ধদেবের মতে এটা একটা ম্যানিয়া। সূর্যকে এরকম কথা বলা যায়, আমাদের জামার কাপড়ের কত অভাব? এটা একটা কবিতা হলো? সে দেখছে, মানে সুভাষ দেখছে, অসহায় সিঁড়িটিকে পা দিয়ে পিষে মারছে গর্ভোদ্ধত অত্যাচারী, মৌন মুখ শব্দহীন কলঙ্কে দিয়ে কলঙ্কময় দাসত্ব করিয়ে নিচ্ছে হৃদয়হীন লেখক। সে উত্তেজিত করছে সিগারেটকে হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারতে, যেমন করে তোমরা আমাদেরকে পুড়িয়ে মেরেছো এতকাল।
সে কাঁদছে, এই জায়গাটুকু দেখুন, ডাকঘরের রানারের দুঃখে কোট, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। তারপরে ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে বুদ্ধদেব লিখছেন, ছুতে পারলে কি ভালো হতো। হাই বুদ্ধদেব। সুকান্ত ভট্টাচার্যের কবিতার নন্দন ভাবনা যা আমাকে আনন্দ দেয়, কেন সুন্দর তা নয়, কেন আমাকে আনন্দ দেয়, এইখানে পৌঁছতে গেলে আসলে বুদ্ধদেবের এলিটপনা, বুদ্ধদেবদের এলিটপনা, বুদ্ধদেবদের তৈরি করে দেওয়া সৌন্দর্যের এবং আনন্দের কাঠামো, কিসে সুখ, কিসে সুখ, এই প্রশ্নে একটি পূর্ব নির্ধারিত স্থিরীকৃত, অতি স্থিরীকৃত সিদ্ধান্ত সামনে রেখে সাঁড়াশির মতো, জাঁতার মতো কবিতার দিকে যদি হাঁটি, তাহলে সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কিছু পাবো না। আর যদি এটা না হাঁটি, যদি তার সঙ্গে আরো বহু মানুষের, বহু পীড়িতের, বহু বেদনার্থের, শোষিতের সংযোগ আছে, এটা জানি, বুঝি, গ্রহণ করি, তাহলে তার কবিতায় আলোড়িত তো হবই, তীব্রভাবে আলোড়িত হব। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।